সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মাইনুল আলম, সিনিয়র সাংবাদিক। মাইনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল সবাইকে। ধন্যবাদ। দর্শকরা যে যেখানে আছেন দেখছেন, আমরা আলোচনা শুরু করছি। দর্শক, আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, কথায় কথায় গুলি, বেপরোয়া সন্ত্রাসীরা। চট্টগ্রাম শহরে সক্রিয় ৮ সন্ত্রাসী গ্রুপ। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী না যাওয়া প্রায় নিশ্চিত। আমার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছে সরকার। বিদ্যুৎ জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয় চক্র প্রধানমন্ত্রী। একটি মহল আন্তর্জাতিক চক্রান্তের চেষ্টা করছে মির্জা ফখরুল। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে জামাত। লোকসানের ঝুঁকি নিয়ে 2 রুটে ফের শুরু বিমানের ফ্লাইট। দৈনিক ইত্তেফাক, তরুণ সমাজ ধ্বংসের টাইম বোমা ইয়াবা। শেখ হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে সক্রিয়। ড্যাবের চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী। সমকাল, চিকিৎসাধীন বন্দীদের বেরি হাতকড়া আবার আলোচনায়। জামাত সামলাতে হেফাজতকে কাছে টানার কৌশল বিএনপির। যুগান্তর, জটিলতায় ঢাকা দিল্লি সম্পর্ক। হাসিনা কার্ড খেলবেন, আবার বন্ধুত্ব চাইবেন, ভারতের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির 4 নেতার কার কি অবদান, রাষ্ট্রপতি পদে আলোচনা। জ্বালানি সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার, প্রধানমন্ত্রী। মানবজমিন, তারেক রহমানকে যেভাবে জেআইসিতে নির্যাতন করা হয়, কমছে ঋণ প্রবাহ, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে। কালের কণ্ঠ, বিদ্যুৎ জ্বালানি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রশাসক বসছে 5 আর্থিক প্রতিষ্ঠানে, বিলুপ্ত হচ্ছে পর্ষদ। জরুরি 78 ভাগ ওষুধ নেই সরকারি হাসপাতালে। দৈনিক কালবেলা, ডিজিটাল ব্যাংক চালুর স্বপ্নে প্রতীক্ষার দীর্ঘশ্বাস। হাসিনা কার্ড খেলবেন, সুসম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। ভারত সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামাত। দৈনিক ইনকলাব, প্রধানমন্ত্রীর টেবিলে আমলনামা। 180 দিনের টার্গেট পূরণ করতে পারেননি বেশিরভাগ মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনের সৌজন্য সাক্ষাৎ কাল। হাসিনা কার্ড খেলবেন, আবার বন্ধুত্ব চাইবেন, দুটো একসঙ্গে চলতে পারে না, ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফিরলে কারাগারি সাকিবের একমাত্র ঠিকানা, হত্যা ও শেয়ার জালিয়াতি মামলা। বাংলাদেশ প্রতিদিন, কমিশন গঠনে বাধা কোথায়, সুশাসনের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয় দুষ্টচক্র। দেশ রূপান্তর, বিদেশিদের খুশি করতে চাপ বিমানে। পরিবারের 10 সদস্যর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী। জুলাইয়ে শহীদ ও আহত। বন্ধুত্বের কথা বলে হাসিনা কার্ড খেলা, দুটো বিপরীত, ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী। নয়া দিগন্ত, ভারতীয় পণ্যে 100 ভাগ মার্কিন শুল্ক। টরন্টো থেকে বিমানের ঢাকাগামী ফ্লাইট রোমে গ্রাউন্ডেড, আজ ঢাকায় ফেরার আশা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী। 11 সরকার জেআইসিতে তারেক রহমানকে নির্যাতন করেছিল, চিফ প্রসিকিউটর। বণিক বার্তা, চট্টগ্রাম অঞ্চলের বেশিরভাগ বড় প্রকল্পই অসফল। মির্জা ফখরুল ও মেজর হাফিজে ঘুরপাক খাচ্ছে বিএনপির রাষ্ট্রপতি বাছাইয়ের সিদ্ধান্ত। দ্য ডেইলি স্টার, ফ্যামিলি কার্ড, এ কাশন ফর দোজ স্ট্রাগলিং টু গেট বাই। নিউ এজ ক্লাবস মেক্স দ্য মোস্ট, মেসেজ শাট আউট। ডেইলি অবজারভার, হু উইল বি বিএনপিস নেক্সট সেক্রেটারি জেনারেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। মাইনুল ভাই,
বেশ কিছু খবর রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি আমরা, স্বরাষ্ট্রমন্ত্রী কালকে ভারতের বিষয়ে একটা বক্তব্য দিয়েছেন এবং পাশাপাশি সামনে ব্রিক্স সম্মেলন রয়েছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী যাওয়া না যাওয়া সেই বিষয়টি দোলাচলের মধ্যেই রয়েছে বলা যায়। এছাড়া আপনার রয়েছে আমাদের দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র যে সক্রিয়, সেই বিষয়টিও এবং জ্বালানি সংকট নিয়ে যে একটা চক্র সক্রিয়, সেটা প্রধানমন্ত্রী কালকে বলেছেন। এছাড়া এই বিষয় নিয়ে পত্রপত্রিকা বিভিন্ন মন্ত্রীদের কথাও রয়েছে। এছাড়া সামনে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে জামাত প্রার্থী দিবে, সে বিষয়টা আলোচনা রয়েছে। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, আমরা সে বিষয়ে আলোচনা করব। তো শুরুটা আমরা করতে চাই, যেহেতু ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যাওয়া প্রায় অনিশ্চিত। এখন পর্যন্ত অনিশ্চিত, মানে প্রধানমন্ত্রী যাচ্ছেন না এটা ধারণা করা যায় এখন পর্যন্ত, আজকে পর্যন্ত। এখন ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক কিংবা যে কোনো সম্পর্ক পরিবর্তনশীল, যে কোনো সিদ্ধান্ত পরিবর্তনশীল। সৌজন্য সাক্ষাৎও রয়েছে একদিন পরে সোমবারে, আজকে আমরা রোববার কথা বলছি, সোমবারে সম্ভবত ভারতের যে কমিশনার দীনেশ ত্রিবেদী ইতিপূর্বে গত মাসে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করে তার কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশে। উনি একজন সিনিয়র রাজনীতিবিদ ভারতের এবং মন্ত্রীর মর্যাদা সম্পন্ন সম্ভবত, আমি যতটুকু জানি। এবং তাকে বাংলাদেশে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পাঠানো হয়েছে, অবশ্যই এটা একটা তাৎপর্যপূর্ণ। এবং রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে পরিচয়পত্র দেওয়ার পর তার কিছু কিছু কার্যক্রম আমরা দেখেছি, কিন্তু সরকারের সাথে টোটাল যে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে বলা যাবে না। এজন্য প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে একটা কিছু হয়তো আমরা অগ্রগতি দেখতে পারি, কারণ এখানে কয়েকটা ইস্যু আছে, টানাপোড়েন আছে, কিছুটা রেস্ট্রেইন আছে, কিছুটা আমাদের জটিল পরিস্থিতির সমীকরণ দাঁড়িয়ে গেছে। একটা হচ্ছে ক্ষমতাচ্যুত পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং ভারতে উনি 2 বছর ধরে আছেন, 5ই আগস্টের দিন থেকে আজকে পর্যন্ত 2 বছরের বেশি সময়। ঠিক আছে, আশ্রিত নিরাপত্তার কারণে আশ্রয় নিয়েছেন, বাংলাদেশ থেকে উনি ছেড়ে পালিয়ে গেছেন। কিন্তু ওখানে থাকা অবস্থায় ভারতের নিয়ন্ত্রণে, ভারত সরকারের প্রতিরক্ষা বিভাগের অধীনে উনি আছেন, বসবাস করছেন। কিন্তু ওখানে উনি মাঝে মাঝে যে কাজগুলো করছেন, সর্বশেষ 2 সপ্তাহ আগে উনি রয়টার্সের সাথে একটা ইন্টারভিউ দিয়ে জানালেন যে ডিসেম্বরে বাংলাদেশে আসবেন। 5ই আগস্ট আরেকটি অনুষ্ঠানে আমি মাইনুল ভাই, রয়টার্সের কাছে সাক্ষাৎকার দেওয়ার পর ভারত সরকার থেকে কিন্তু একটা স্টেটমেন্ট আমরা দেখেছি যে হাসিনাকে এদেশে বসে রাজনীতি করতে দেওয়া হবে না এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা চেষ্টা করবে। তারপর কিন্তু মোটামুটি আমরা ধরে নিয়েছি যে পারদটা আপনার গরম হচ্ছিল সেটা কিছুটা হলে শীতের দিকে যাবে। ফরেন করেসপন্ডেন্ট ক্লাব নয়াদিল্লিতে উনি যে প্রেস কনফারেন্স ভার্চুয়ালি দৃশ্যে চেহারায় আসেননি, যে অডিও প্রেস কনফারেন্স করেছেন, এটাকে একটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট বলা হয়। কারণ হচ্ছে উনি যে ওনার নিজের অবস্থান থেকে, নিজের আবাসস্থান থেকে যে এখানে যুক্ত হয়েছেন, দেশি বিদেশি লোকজন জড়ো হয়ে যেখানে করেছে, এবং এটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব FCC, এটা ভারতের সরকারের নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠান না, এটা একটা বেসরকারি মিডিয়া আউটলেট। এটা ভারত যুক্তি দিয়েছে। এটা কি সম্ভব? এটা কি গ্রহণযোগ্য বাংলাদেশের পক্ষ থেকে? এটা কোনো পক্ষ কি এটা কি সমর্থন করতে পারে না। এটাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয় প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে যখন ভারত সেই স্টেটমেন্টটা দিল, তারপর 5 আগস্ট আবার তার অডিও বার্তায় উনি যে সংশোধনে যোগ দিলেন। অর্থাৎ ভারতের যে রোলটা আমরা আগে থেকে যেটা ধরে আসছিলাম, তারপর তাদের স্টেটমেন্টে আমরা মনে করছিলাম যে ভারত হয়তো বা এখন সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা মানে ইতিবাচক সিদ্ধান্ত তারা যাবেন, কিন্তু তারাই ঘোলা করে দিলেন। এটাই যেটা এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে এই যে বক্তব্য দিল এবং এটা বাংলাদেশের মানুষ এটা শুনলো, পৃথিবীর মানুষ শুনলো, কিন্তু যে কথাটা বললেন শেখ হাসিনা, ভারত নিয়ন্ত্রিত পরিস্থিতি, এটা কি কাম্য ছিল? এটা তো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা অস্বস্তি, বাধা কিংবা একটা উপাদান হিসেবে কাজ করে, এবং এটা পরস্পর বিমুখ। এবং যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন নাই, কন্ট্রাডিকশন, সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কন্ট্রাডিকশন। উনি বলেছেন হাসিনা কার্ড খেলবেন আর সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলবেন। স্বাভাবিক, যারা বন্ধুত্ব তো এইভাবেই হয়, যে বন্ধু কাকে বানায়, কে হয়,
যে আপনার সুবিধা অসুবিধা আপনি কি চাচ্ছেন প্রয়োজনে অপ্রয়োজনে প্রায়োরিটি দেওয়া, স্বস্তি অস্বস্তি বিবেচনা করবে, রাইট। কিন্তু আপনার ওই বিষয়টা নিয়ে যখন আমরা বারবার এটা উস্কানি দেওয়া হচ্ছে, এর মানে কি? অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালে যে বিষয়টা বললেন একদম ক্লিয়ার করে দিলেন যে আপনারা ডুয়েল রোল প্লে করছেন যে জায়গাটায়, মানে এটার কারণটা কি? ভারত কেন এরকমটা করছে? ভারত তো বুঝে শুনেই করছে। এখন ভারত সিদ্ধান্ত নিয়ে বুঝে শুনে করেছে। ব্যাপারটা হচ্ছে 5ই আগস্ট বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন, গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের মধ্যে 15 বছর ক্ষমতায় থাকা একটি দল যখন ক্ষমতাচ্যুত হয়েছে, দলের প্রধানমন্ত্রী যখন পালিয়ে গেছেন, এটা কি ভারত তাৎক্ষণিকভাবে মেনে নিতে পেরেছে? ভারতের সিদ্ধান্ত, ভারতের তথ্য, ভারতের প্রস্তুতি, ভারতের কোনো আন্দাজ ধারণার বাইরে ছিল। ব্যাপারটা এমনই। এবং 15 বছর বাংলাদেশের সাথে একপাক্ষিক সম্পর্কটা আমি বলবো যে একপাক্ষিক, এটা ভারসাম্য কিংবা একটা ব্যালেন্স রিলেশন হয়নি। কিন্তু এই ধরনের এবং এইভাবে বাংলাদেশ এটা তৎকালীন মানে ভারত কি বোঝাতে যাচ্ছে আসলে, বাংলাদেশকে কি বার্তা দিতে চাচ্ছে যে বাংলাদেশে যেভাবে ওরা চলে আসছিল, এটা বাংলাদেশে এখন তো বর্তমান সরকার অবস্থায়, এখন তো বর্তমান ক্ষমতা কাঠামোতে নির্বাচিত সরকার আছে, তারেক রহমান প্রধানমন্ত্রী আছে, এখন সম্পর্কটা পুনর্মূল্যায়ন হবে বাংলাদেশের দিক থেকে। কিন্তু ভারত সেটা অস্বস্তিকর পরিস্থিতি আছে। এই অস্বস্তি থেকেই তারা উত্তরণ করতে চাচ্ছে কিংবা এটা চাপ দেওয়ার চেষ্টা করছে, যেটা বর্তমান বাস্তবতায় সম্ভব না এবং অবাস্তব বিষয় হয়ে গেছে। এখন বাংলাদেশকে যদি মনে করেন চাপ দেয়, ডিকটেট করে, কিংবা যেটা 15 বছর হয়ে আসছিল, দীর্ঘদিন যে চর্চা চলে আসছিল, এই চর্চা তো পরিবর্তন করতে হবে, পুনরায় ভাবতে হবে, পুনরায় সম্পর্কের মাত্রা কিংবা সম্পর্কের গতি লিখতে হবে আমি মনে করি। সুতরাং তাহলে এটা হবে বোধহয় মনে হয়। কিন্তু এটা আমরা যদি বাংলাদেশ যেটা ভাবি, ভারত যদি পুরনো ধারায় ভাবে, সেটা কি হবে? হবে না। এখন রাজনৈতিকভাবে যে বিষয়টাকে সামনে নিয়ে আসা হচ্ছে, এখন অনেকে বলছে যে এটা আগে থেকে বলা হচ্ছে যে কূটনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। বাংলাদেশের পক্ষে সেই জায়গাটা কতটা চ্যালেঞ্জ এই মোকাবেলাটা করা? অবশ্যই চ্যালেঞ্জ, বাংলাদেশের পক্ষে চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশ যদি একটা দৃঢ় নীতি এবং ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে এবং সেভাবে পরিচালনা করে, তাহলে এটা খুব চ্যালেঞ্জিং না, এটা এই চ্যালেঞ্জ উত্তরণ সম্ভব। আমি কীভাবে বলছি, এই যে কথাগুলো স্বরাষ্ট্রমন্ত্রী একদিন আগে গতকাল যেটা বললেন, এবং এটা একটা বার্তা, এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে নিশ্চয়ই এই ধরনের বার্তাই যাবে এবং বলা হবে, আমি মনে করি বলা হবে কিংবা বলা উচিত যে সম্পর্ক আমরা চাই, কিন্তু আমাদের জন্য অস্বস্তিকর কোনো কাজ আপনি করবেন না, আমাদের জন্য সম্পর্ক বৈরিতা আসে এমন কোনো ভূমিকা রাখবেন না, এই কথাটা বলা উচিত। এবং সম্পর্ক হবে মানুষের সম্পর্ক হবে অর্থনৈতিক কল্যাণে, এবং সম্পর্ক হবে বাণিজ্যিক ভারসাম্য এবং সমমর্যাদা এবং কারণ ভারতের সাথে আমাদের অনেকগুলো ইস্যু আছে। ইস্যুগুলো কি একটু বলে রাখা দরকার। সীমান্ত তো আছেই, 4100 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে সীমান্ত। একটা শান্তিপূর্ণ সুন্দর ব্যবস্থাপনা কিংবা একটা হত্যাবিহীন একটা সীমান্ত চাই, যেখানে মার্ডার হবে না, মানুষ খুন হবে না, বাংলাদেশের কারো প্রাণ ঝরবে না, রক্ত ঝরবে না, এমন একটা ব্যবস্থাপনা চাই। ব্যবস্থাপনার জন্য যে উপাদান, যে লেখাপড়া, যে সেটাকে বাংলাদেশের একার পক্ষে সেটা আমি এটা চাওয়ার কথা বলছি, এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। বাংলাদেশ এটা চাইতে পারে এবং এটা ভারত এটা বাস্তবায়ন করতে পারে, এটা একটা ব্যাপার। আপনি যদি পানির কথা বলেন, পানি আমাদের একটা চুক্তি হয়েছে 30 বছর আগে, আজকে 2006 সাল 96 সালে হয়েছে, এটা ডিসেম্বরে মেয়াদ হবে। এই চুক্তিটা গঙ্গা পানি চুক্তি, এটা বর্ধিত হবে কিংবা এটা নবায়ন হবে। তিস্তা চুক্তি 14 বছর ধরে ঝুলে আছে, 15 বছর ধরে ঝুলে আছে, 11 সাল থেকে এটা বাস্তবায়ন হবে। সুতরাং এগুলো সমমর্যাদার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে এই কাজগুলো হবে। বাণিজ্য মনে করেন $15 বিলিয়ন ঘাটতি বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্ক। আমরা রপ্তানি করি কম, আমদানি করি বেশি, এবং এই বাণিজ্য ঘাটতি $15 বিলিয়ন। এটা একটা সহনীয় ভারসাম্যমূলক হবে। এটা ঠিক, নির্ভরতা আছে, পরস্পর নির্ভরতা আছে। এখানে সাংস্কৃতিক বিনিময়, এখানে বিদ্যুতের যে সম্পর্ক উন্নয়ন আছে, এটা ঠিক করতে হবে। জ্বালানি, শিক্ষা, পরিবেশ সব ক্ষেত্রেই আছে। এবং এই কানেক্টিভিটি কিংবা যোগাযোগ ব্যবস্থার উপর যে জোর দেওয়া হচ্ছে, বাংলাদেশ যে অবকাঠামো উন্নয়ন করছে, বিগত সরকারের আমলে অনেকগুলো বহু সড়ক অবকাঠামো, রেল অবকাঠামো, কানেক্টিভিটি প্রকল্প আছে। এটা যদি সুন্দর হয়, সুন্দর পুনর্মূল্যায়ন করে যদি যাত্রা শুরু করতে হয়, করবে। বিদ্যুতের ক্ষেত্রেও তাই করতে হবে। সুতরাং এটা
দুপক্ষের জন্য লাভালাভের ভিত্তিতে করতে হবে, এক পক্ষের লাভ না, দুই পক্ষের লাভালাভ। এই জন্য এক পক্ষ করলে এখানে অসমতা আসবে। এই জন্য সফর বিনিময়ে, কর্ম বিনিময়ে কিংবা আসা যাওয়া এই কাজগুলো করতে হবে। কিন্তু এর মধ্যে কোনো অস্বস্তি যদি উপাদান থাকে, আমি একটু পেছন থেকে বলতে পারি, 1-1.5 মাস আগে আমাদের তথ্য উপদেষ্টা জনাব ডাক্তার জাহিদুর রহমানকে বিমানবন্দরে যে হেনস্থা করা হয়েছে, এটা একটা অস্বস্তির উপাদান। শেখ হাসিনাকে ওখানে রেখে যে কাজগুলো করতে দেয়া হচ্ছে কিংবা অনুমতি দেয়া হচ্ছে, অনুমতি ছাড়া তো সম্ভব না, এটা একটা অস্বস্তির উপাদান। সীমান্তে মানুষ মারা যাচ্ছে, এটা একটা অস্বস্তির উপাদান। এবং তারা জানে না এমন কোনো বিষয় নেই। যদি আমরা মানে এটা আসলে কেউ এটা ভাববে না, ভাবার অবকাশ নেই যে তারা অজান্তে হয়েছে। সুতরাং এই অস্বস্তির উপাদানগুলো যাতে না আসে, এটা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্য মন্ত্রীরা বলছেন যে ভারতকে জবাব দিতে হবে, সম্পর্ক কিভাবে এগিয়ে নেবে। এটা বাংলাদেশ বলছে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, হ্যাঁ, সুপ্রতিবেশী সুলভ, ভারসাম্য, ন্যায্যতার ভিত্তিতে হবে। ভারত কি সেটা বলেছে? ভারত বলছে যে দাওয়াত দিয়েছে প্রধানমন্ত্রীকে ব্রিক্স সামিটে, সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিংবা বিমস্টেকের চেয়ারপারসন হিসাবে দাওয়াত দিয়েছে। ঠিক আছে, দাওয়াত দিতেই পারে, দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর। কিন্তু একদিকে যদি আপনি এ ধরনের কাজগুলো করেন, তিনি অগ্রগতির কাজগুলো করেন এবং অস্বস্তির উপাদানগুলো রেখে দেন, তাহলে, কিংবা যে অস্বস্তি বলতেছি এই কারণে যে কাটা, হ্যাঁ, কাঠ বা কাটা যদি রেখে দেন, কাটা বুনে দেন পথে, তাহলে কি সেটা যাওয়া হবে না। ব্যাপারগুলো হচ্ছে এগুলো একটা সুস্পষ্ট আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার মধ্যে আগাতে হবে। আমরা নতুন সরকার 6 মাস হলো, জাস্ট 6 মাস হলো। এই 6 মাসে বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠন সরকারের কার্যক্রম চালিয়েছে। দুই দেশে এই বিষয়ে স্বার্থ রক্ষায় তারা, যেহেতু বারবার বলছেন, তারা সম্পূর্ণ চেষ্টা করছেন, সেদিকে হাঁটবেন। আমি একটু অন্য বিষয়ে যেতে চাই মাইনুল ভাই। সেটা হচ্ছে কালকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র দেখছে সরকার, বিদ্যুৎ জ্বালানি খাত অস্থিতিশীল করতে সক্রিয় চক্র। প্রধানমন্ত্রী একটি বহল আন্তর্জাতিক চক্রান্তের চেষ্টা করছে, মির্জা ফখরুল, এটা আমার দেশের খবর। আপনি দেখেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বলা হচ্ছিল যে সরকার উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে, অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এখন স্পেসিফিক কোন কোন খাতে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে প্রধানমন্ত্রী এটা ইঙ্গিত দিলেন। জ্বালানি খাত নিয়ে আপনি দেখবেন লাস্ট 2-3 সপ্তাহ ধরে আমাদের মধ্যে যে সংকট চলতেছে, সেই বিষয়টি সামনে চলে আসছে। অর্থাৎ সরকারকে উৎখাতের যে ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি যে চক্রান্ত, সেটা যে হচ্ছে, সেটা মোটামুটি আমরা তাদের ভাষায় কিংবা কাজকর্মে আমরা এখন দেখতে পাচ্ছি। তার মানে সরকার তো এই মানে অভ্যন্তরীণভাবে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। না, শুনেন, 6 মাস, 17ই আগস্ট সরকারের 6 মাস পূর্ণ হবে। আমি মনে করি যে 17ই ফেব্রুয়ারি যখন যাত্রা শুরু করেছিল, প্রথম দিন থেকেই একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি। এখানে চ্যালেঞ্জ কি? জনপ্রত্যাশা পূরণ করার চ্যালেঞ্জ, রাষ্ট্র পুনর্গঠন চ্যালেঞ্জ, অর্থনৈতিক চাকা সচল করা, চাকা চালু করা চ্যালেঞ্জ, চালু রাখা না, চালু করা। এখন চালু করার পর চালু রাখা হয়, এখন চালু করা চ্যালেঞ্জ। এই জন্য অর্থনীতির চাকা যদি আপনি রাখতে চান, চালু করতে চান, তাহলে অর্থনীতির মূল উপাদান হচ্ছে জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, বিদ্যুৎ। আপনি যদি তেল আপনি যোগান দিতে পারেন। আপনি দেখেছেন গত সপ্তাহে টঙ্গী, সাভার, আশুলিয়া, ওই গার্মেন্টস পল্লী কিংবা ওখানে গার্মেন্টস অঞ্চলগুলোতে অনেক কারখানা, সচল কারখানা ছুটি সমন্বয় করেছে, বন্ধ করেছে এটা বলছে না, ছুটি দিয়েছে এবং কারখানার শিডিউল পরিবর্তন করেছে। কারণ জ্বালানি উপাদান নাই, বিদ্যুৎ নাই, গ্যাসের সংকট, এবং 60% গ্যাস সরবরাহ করতে পারছে তিতাস কোম্পানি, গ্যাস সরবরাহী কোম্পানি। সুতরাং এটা বুঝতে পারছেন জ্বালানির সংকট, এবং জ্বালানির সংকটের জন্য যে করণীয়, আজকে যদি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে গ্যাস অনুসন্ধান করবে, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করে বড় বড় কোম্পানি, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিবে, কিংবা দেশীয় প্রতিষ্ঠানও করতে পারে, এটা কিন্তু কাজে আসবে কয়েক বছর পর। এটা সুফল অন্তত 4 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর পাওয়া যাবে। বিগত দিনে এই কাজগুলো হয়নি। আওয়ামী লীগের আমলের জ্বালানি খাতটাকে আমদানি, ইম্পোর্ট ডিপেন্ডেন্সি বলা হয়, আমদানি নির্ভরতা করা হয়েছে। আপনার গ্যাস কমে যাচ্ছে, তরলীকৃত গ্যাস আনেন। আপনি তেল আমার রিফাইন করে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি তেল নিয়ে আসেন বিদেশ থেকে। তেল, গ্যাস এবং
প্রতিবেশী দেশ থেকে বিদ্যুতের উপর নির্ভরতা করা হয়েছে। আদানি সহ বিভিন্ন কোম্পানি কিংবা ভারতের সাথে বিদ্যুৎ সহযোগিতায় কয়েক হাজার মেগাওয়াটের যে ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আমদানি নির্ভর, এটা আপনি যদি উৎপাদন নির্ভর উৎপাদন করতেন, উৎপাদনের পরিকল্পনা যদি থাকতো, তাহলে এতদিনের সুফলটা আসতো। সেই কুইক রেন্টাল তো আমরা দেখেছি, কুইক রেন্টাল একটা সাময়িক ব্যবস্থা, কিন্তু এটাকে বাড়াতে বাড়াতে 6 মাস 1 বছরের জন্য যে সাময়িক একটা ব্যবস্থা ছিল, এটাকে বাড়াতে বাড়াতে এর মধ্যে রাজনৈতিক স্বার্থসিদ্ধি, অর্থ প্রদান, অর্থ আদায় এবং রাজনৈতিক ব্যবসায়িক একটা সংযোগ মিলে কাজ করেছে। যার ফলে এখন বলা হচ্ছে বিদ্যুৎ আমাদের চাহিদা যদি 20,000 মেগাওয়াট হয়, বিদ্যুৎ উৎপাদন করা যায় 30,000 মেগাওয়াট। ধারণ ক্ষমতা কিংবা সক্ষমতা আমাদের আছে, কিন্তু এটা কি ওয়ার্দি, এটা কি ইকোনমিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কি এটা গ্রহণযোগ্য না। কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য আপনার তেল নির্ভরতা, গ্যাস নির্ভরতা, কয়লা নির্ভরতা আছে। কিন্তু আপনি এখন যদি উচ্চ মূল্যে বিদ্যুৎ উৎপাদন করেন এবং এটা যে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে 60 থেকে 70 হাজার কোটি টাকা বছরে, সুতরাং আপনি ওই পরিকল্পনায় আপনি জানেন, আপনি বিকল্প যে রূপান্তরিত কিংবা সোলার সিস্টেমে যদি আপনি যাওয়ার পরিকল্পনা করতেন এবং সোলার বিদ্যুতের উপর নির্ভরতা হলে এটা ব্যয় কমে আসবে। একটা ভালো যে পারমাণবিক বিদ্যুৎ আসছে এবং এটা প্রায় 2টা ইউনিটে 1100 করে 2,500-2,500 মেগাওয়াটের মতো পাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা সার্বিকভাবে সুপরিকল্পিতভাবে করা উচিত ছিল। আমদানি নির্ভরতার উপর নির্ভর করলে এই পরিস্থিতি হয়, যে কারণ মানুষ বাড়ছে, চাহিদা বাড়ছে, শিল্পায়ন, উৎপাদন, নির্মাণ বাড়ছে, ভবন নির্মাণ বাড়ছে, সুতরাং বিদ্যুৎ গ্যাসের চাহিদা দিনে দিনে বাড়বে। আপনি সেটা প্রজেকশন করে মহাপরিকল্পনা থাকা উচিত ছিল। এই জন্যই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার চ্যালেঞ্জের মুখে, এবং এর মধ্যে আছে নানামুখী অপতৎপরতা কিংবা স্যাবোটাজমূলক, ষড়যন্ত্রমূলক কার্যক্রম। এটা সরকারের দায়িত্ব, যেহেতু সরকার ক্ষমতায় আছে এবং রাষ্ট্র পরিচালনা করছে, কোথায় কোথায় ফাঁকগুলো আছে, ষড়যন্ত্রমূলক তৎপরতাগুলো আছে, সেই প্রবণতাগুলো অবশ্যই মোকাবেলা করা উচিত। এটা শাস্তির আওতায় আনলে কিংবা ওইভাবে একটা ব্যবস্থা নেওয়া হলে এগুলো বোধহয় নিয়ন্ত্রণ করে সুব্যবস্থাপনা, গুড ম্যানেজমেন্টের ব্যাপার। এখন হলো গুড ম্যানেজমেন্টের একটা অংশ হিসাবে যেতে হবে আর কি। মানিল ভাই, গতকালকে ট্রাইব্যুনালের 3 বিচারক, চিফ প্রসিকিউটর এবং আসামি পক্ষের আইনজীবী, তারা মিলে ডিজিএফআইয়ের যে জয়েন্ট ইন্টারোগেশন সেল ছিল সেটা পরিদর্শন করেছেন, নিশ্চয়ই আপনি দেখেছেন। এবং পরিদর্শন করে তাদের চিফ প্রসিকিউটর যে বক্তব্য দিচ্ছেন, সেখানে তিনি বলেছেন যে এই জয়েন্ট ইন্টারোগেশন সেলেই বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রেখে নির্যাতন করা হয়েছিল। পাশাপাশি ব্রিগেডিয়ার আজমি, হুম্মাম সহ আরও কমসে কম 26 জনকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে রাখা হয়েছিল। এবং সেখানে উনি এটাও বলেছেন যে তারা কাজ করে যাচ্ছেন যাতে ভবিষ্যতে কাউকে বিনা বিচারে, বিনা মানে কি বলে মামলায় ধরে এনে এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা না হয় আইনের ভবিষ্যতে তারা এই কাজ করে যাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমরা আয়নাঘর যেগুলো করছি, আয়নাঘর 4টা আয়নাঘর, টিএফআই, তারপর জেআইসি, তারপর ডিবিটা এখনও পরিদর্শন করে নেই, র্যাবের যেটা বন্দিশালা, সেই জায়গাটায় তারা গিয়েছিলেন। গোপন বন্দিশালা যেগুলো বলা হচ্ছে, মানুষকে গুম করে নির্যাতন করা হয়েছিল। সামনে আসলে মানে মানুষ কি দেখতে চায় এই জায়গাটাতে? কারণ আমরা এখন তো এই বিষয়গুলো বেরোচ্ছে, কারা গুম ছিল, এই ছিল, এবং অনেকে বলার চেষ্টা করছে যে না, ওরকম নামে কেউ ছিল না, আয়নাঘর ছিল না, কিংবা গোপন বন্দিশালা ছিল না। গুম, খুন, অপহরণ, এই কার্যক্রমগুলো নির্বিচারে চলেছে, যেটা শুরু হয়েছিল 111 ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার থেকে। এবং বর্তমান প্রধানমন্ত্রী, তৎকালীন বিএনপির সিনিয়র নেতা জনাব তারেক রহমানকে তখন প্রথম যখন গ্রেপ্তার করে সেনা হেফাজতে রাখা হলো, আয়নাঘর কিংবা যে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেলে রাখা হলো, তাকে রাজনীতি থেকে দূরে রাখার, বিতাড়িত করার যে চেষ্টা করা হলো, ব্যাপারটা হয়েছে ওই যে তৎপরতা কার্যক্রম, ওই চর্চাটা শুরু হয়েছে 15 বছরে নির্বিচারে চলেছে। এর মধ্যে অপহরণ হয়ে, গুম হয়ে, মারা গেছে, নিখোঁজ হয়েছে, এখনো সন্ধান নাই ইলিয়াস আলী, সুমন, অনেকে আছে, অনেক রাজনৈতিক নেতা কিংবা মানবাধিকার কর্মী কিংবা লেখক, সাংবাদিক, এরকম ঘটনা ঘটেছে। ব্যাপারটা হচ্ছে এই নির্বিচারে যখন গুম এবং অপহরণ হয়েছে, নির্যাতনগুলো হয়েছে, এটার সাথে রাষ্ট্রের বড় প্রতিষ্ঠান জড়িত, কে? সেনাবাহিনীর অভ্যন্তরে যে ডিজিএফআই এর প্রতিষ্ঠান আছে,
NSI, DGFI এই ধরনের নিরাপত্তা বাহিনীগুলো এভাবে কাজ করেছে এবং এটা করেছে সরকারের প্রত্যক্ষ সিদ্ধান্তেই বলতে হবে, নাহলে তো DGFI কিংবা সেনাবাহিনী কাজ করে না। এবং এই ব্যাপারগুলো সুরাহা হওয়া দরকার, কারণ আপনি 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর, সফল গণ অভ্যুত্থানের পর আপনি দেখেছেন DGFI থেকে একে একে গুম হওয়া, আটক থাকা ব্যক্তিরা, ব্যারিস্টার আরমান সহ কয়েকজনের কথা শুনেছি আমরা, হেলাল সাহেব কিংবা আরও অনেকেই আছে, এবং এনারা বেরিয়ে এসছেন। কত ব্যক্তি যে আটকা ছিল এবং কত ব্যক্তি যে গুম হয়েছে, শত শত ব্যক্তির এরকম তথ্য আমরা গুম কমিশনের রিপোর্টে যেটা এসছে। এবং সর্বশেষ JIC, জয়েন্ট ইন্টারোগেটর সেল, ICTর মাধ্যমে যে তৎপরতা চালানো হলো। সুতরাং আপনার বক্তব্য হচ্ছে, বা ওই পরিদর্শনের বক্তব্য ভবিষ্যতে যাতে না হয়, ভবিষ্যতে হবে না এই নিশ্চয়তা কে দিবে? হওয়া উচিত না, এটাই কাম্য। কিন্তু এমন যদি কোনো ব্যবস্থা হয়, সরকার এবং সেনা কর্তৃপক্ষ যারা মিলে ক্ষমতায় থাকুক বা আসুক, তারা আর এই ধরনের কাজ করবে না, করা উচিত না, এমন একটা বিধান থাকা উচিত। এবং গুম কমিশনের, গুম আইনের যে খসড়া, মানবাধিকার আইনের সাথে গুম আইনের যে খসড়া তৈরি হচ্ছে, এখানে একটা বিধান থাকা দরকার। এবং এর ফলে যদি একটা ঐক্যমত হয় এবং যদি আইনি বিধান থাকে, তাহলে এগুলো বন্ধ করা সম্ভব। আমরা চাই না আর কেউ ভিন্নমত হলেই কি আটকে রাখতে হবে, গুম করতে, ভিন্ন রাজনীতি হলেই কি গুম করে মেরে ফেলতে হবে, যেটা ইলিয়াস আলী হয়েছে। সেই কালচারে আমাদের অবশ্যই ফিরতে হবে। আমরা একদম শেষ দিকে আরেকটা বিষয় যেতে, সেটা রাষ্ট্রপতি নির্বাচন এবং বিএনপির যে পক্ষ থেকে বলা হচ্ছে, সেই দায়িত্ব প্রধানমন্ত্রীর উপরে তারা ছেড়ে দিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে গত সপ্তাহে দেওয়া হয়েছে। এবং গতকাল জামাত থেকে যেটা বলা হয়েছে, তারা প্রার্থী দিবে। 13ই আগস্ট রাষ্ট্রপতির মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন দাখিলের তারিখ, এবং নির্বাচন হবে 20 আগস্ট। 13ই আগস্ট বোঝা যাবে কয়জন প্রার্থী। আমি একটু প্রশ্নটা করি, সেটা জামাত থেকে কালকে বলা হয়েছে যে তারা প্রার্থী দিচ্ছেন জামাত থেকে। এখন তাদের কথাও এখানে পত্রপত্রিকা এসেছে, তাদের কথা হচ্ছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা কোন পর্যায়ে যাবেন সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে তারা এই জায়গাটায় অংশগ্রহণ করছেন। তা আপনার কি মনে হচ্ছে? এটা ভালো। এটা বিএনপি তো সরকারি দল হিসাবে, নেতৃস্থানীয় দল হিসাবে, এবং সবচেয়ে বেশি 91 সালের পর কিন্তু এই আবার দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, যদি জামাত প্রতিদ্বন্দ্বিতা করে, প্রার্থী দেয়। 91 সালে তৎকালীন সরকার নির্বাচিত করেছিল আব্দুর রহমান বিশ্বাসকে, এবং একজন বিরোধী দলের প্রার্থী ছিল। এবারও যদি হয় ভালো, এটা চর্চা, এটা সংসদীয় গণতন্ত্রে এটা একটা নিয়ম হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, এমপিরা রাষ্ট্রপতি নির্বাচন করাবে, এটাই নিয়ম। এবং এখানে যদি এমপিরা 2 ভাগে হয়, 3 ভাগে হয়, প্রার্থী দিতে পারে, 3-4টা দল, 3-4 জন প্রার্থী দিতে হয়। কিন্তু বর্তমানে বিএনপি এবং জামাতে ইসলামী 1 নম্বর দল, 2 নম্বর দল, প্রধান দল, বিরোধী দল, তারা দিতে পারে। জামাতে ইসলামী 70 জনের মতো প্রার্থী, 70টা ভোট পাবে, কারণ এখানে ফ্লোর ক্রসিং আর্টিকেল 70 এটা বড় বাধা। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা হোক, এবং চর্চার অংশ হিসাবে যদি হয় তাহলে ভালো। আমি মনে করি যে একজন রাষ্ট্রপতি আসবেন, যেটা আমরা অপেক্ষায় আছি, কি চমক আসে জানতে চাই। এবং 13 তারিখে বোঝা যাবে। জামাতও একজন প্রার্থী দিবে, জামাতের প্রার্থীর নাম হয়তো এর মধ্যে নির্ধারণ হয়ে যাবে। এবং শুনছি যে তার ক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত সেটা ভবিষ্যতে সংবিধান সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে হবে। একটা কমিটি কাজ করছে, যেখানে জামাত যোগ দেয়নি। আমি মনে করি জামাত অবশ্যই অংশগ্রহণ করে সেখানে ভূমিকা রাখা উচিত। ধন্যবাদ মাইনুর আলম ভাই, আপনাকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।